মিস্টেরিয়াস স্টোরি টেলার কোনো মতেই পশু হত্যাকে সমর্থন করে না। আজকের গল্পটিতে একটু পশু হত্যা আর কিছু নৃশংস দৃশ্যের বর্ণনা করা হয়েছে। আশা করছি আপনারা সেটা গল্প হিসেবে নেবেন। চলুন শুরু করি আজকের গল্প। আর আমাদের কাজগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অন করে নিন এখনই। চলুন শুরু করি আজকের গল্প। এরপর আপনি শুনবেন লেখিকার কণ্ঠে কিছু কথা। আর এই গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার, আমি রাখি সরকার। পেশায় আমি সংস্কৃতের শিক্ষিকা। আমার লেখা ভিন্ন স্বাদের গল্প পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ রাখি সরকারের জীবন যখন গল্পতে। অঘরিতন্ত্র ও পিশাচ সাধনা নিয়ে লেখা আমার রূপংদেহী গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার। অসুস্থ ঠাকুমা নিশিবালার চোখে তখন সন্ধ্যার তন্দ্রা। নাকে নসি টেনে এরকম ঘন্টাখানেক তন্দ্রার মধ্যে থাকেন তিনি। এই সময়টাকে আম্রপালি কাজে লাগালো। আস্তে করে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। তারপর বাড়ির পিছনের রাস্তা ধরে সোজা শ্মশান ঘাটের দিকে হাঁটা শুরু করলো। এই পথটাতে একেবারেই লোকজন আসে না। শ্মশানে যাওয়ার প্রয়োজন না হলে এই পথে তেমন কেউ আসে না। তাই আজ যদি হঠাৎ কেউ না মরে, না হলে এ পথে কেউ আসবে না। একাদশীর চাঁদের আলোয় পথটা বেশ স্পষ্ট। রাস্তা শেষ হলে নদীটা চোখে পড়ে। নদীর জলে চাঁদের আলো পড়ে চিকচিক করছে। নদীর পাড় ধরে বেশ খানিকটা এগোলে শ্মশান। দূর থেকে উঁচু উঁচু পাহাড়ের মতো গাছগুলো দেখা যায়, যেন মনে হয় মাথা উঁচু করে শ্মশানটাকে পাহারা দিচ্ছে। এখান থেকে শ্মশানের সীমানা। এক জায়গাটায় আসলেই গাটা কেমন ছমছম করে। আম্রপালির বুকটা কেমন ধকধক করে ওঠে। না, মানুষের ভয় নেই তার। তার ভয় ভূত প্রেতে। কিন্তু আজ আর ভয় করলে হবে না। কি জানি আজ দেখা পাওয়া যাবে কিনা। শ্মশানের চিতার কাছটায় একটা ধূপ জ্বলছে। ধূপের গন্ধ ভেসে আসছে বাতাসে। আশেপাশে কেউ কোথাও নেই। আম্রপালি উঠে যায় গাছের গুড়ির পাশের জায়গাটায়। না তো, এখানেও নেই। চিতার পাশটাও তো ফাঁকা। তবে গেল কোথায়? কানে এলো নদীর জলের শব্দ। আম্রপালি দ্রুত পায়ে হাঁটে ঘাটের কাছটায় এলো। ঘাট থেকে 10 হাত দূরে জলে কেউ আছে। একাদশীর চাঁদের আলোয় যতটুকু বোঝা যায়, আম্রপালি যাকে খুঁজছে এ সেই। 10 মিনিট আম্রপালি ঘাটে দাঁড়িয়ে রইল। না, জলের মানুষটি ওই যে 10 মিনিট আগে ডুব মারলো এখনো উঠল না। আম্রপালি ঘাটে নামে, জলে পা ছোঁয়ায়। গরমকাল হলেও সন্ধ্যায় নদীর জল বেশ ঠান্ডা। সে 1 পা 2 পা করে বেশ বুক পর্যন্ত জলে নেমে পড়ে। আরো 2 পা এগিয়ে গেলে ডুব জল। আম্রপালি আরেকটু এগিয়ে জলে ডুব দেয়। জলের তলায় যেন মনে হয় ওর কানের কাছে কেউ বলে ওঠে, কেন করছিস? জল থেকে মাথা তুলে দেখে ওর সামনে দাঁড়িয়ে অঘরী রুদ্রদেব। চাঁদের আলো আর গাছের ছায়ায় তার মুখ অস্পষ্ট। মাথার জটা থেকে জল ঝরে পড়ছে নদীর জলে। দেখে যেন মনে হয় মূর্তিমান মহাদেব দাঁড়িয়ে। অঘরী রুদ্রদেব উঠে পড়লেন জল থেকে। পিছন পিছন আম্রপালিও উঠে এলো। তার পরনে নামমাত্র কাপড়ের টুকরো। অঘরী রুদ্রদেব এগিয়ে যায় চিতার কাছে। এক মুঠো মরা ছাই তুলে মেখে ফেলে সারা শরীরে, হাতে, মুখে। তারপর মোটা গাছটায় গোড়ায় বসে আয়েশ করে। হাতে নেয় একটা কলকে। তারপর সেটা ধরিয়ে চরম সুখে টান লাগায়।
আম্রপালি ভিজে কাপড়ে এসে দাঁড়ায় অঘরী রুদ্রদেবের সামনে। অন্ধকারেও যেন সে দেখতে পায় আম্রপালির মুখ, যেন বুঝে যায় মনের কথা। চিৎকার করে বলে, এখানে এসেছিস কেন? বাবা, তুমি অন্তর্যামী, তোমারে কইবার কিচ্ছু নেই, আমাকে তোমার স্মরণে নাও বাবা। অঘরী রুদ্রদেব কলকেতে আরেকটু সুখ টান দেয়, বলে, যা তো কাপলাতে করে একটু জল আন, খাই। আম্রপালি আশেপাশে দেখে, কিন্তু কিসে করে জল আনবে ঠিক বুঝে উঠতে পারে না। অঘরী রুদ্রদেব এবার দাঁত মুখ খিচিয়ে বলে, কাপলা বুঝিস না? তবে কি ছিড়ালি করতে এসেছিস এখানে? পাশে রাখা মরার খুলিটা ছুঁড়ে মারে আম্রপালির দিকে। নেড়ে ছিনাল মেয়ে ছেলে, এটা আমার কাপলা, যা এতে করে জল আন। আম্রপালি মরার মাথার খুলিটা তুলে নিয়ে যায় নদীর ঘাটে জল আনতে। সব মরার মাথার খুলিটা জলের মধ্যে ডুবেছে। মনে হচ্ছে যেন কত কিলো ভারী হয়ে উঠেছে খুলিটা, তাতে করে এই সামান্য জলটুকু সে তুলতে পারছে না। একাদশীর চাঁদটা বারবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে, যেন আলো আর অন্ধকারের খেলা চলছে। আম্রপালি হঠাৎ করে যেন শুনতে পেল, ও পিছন ফিরতে কেউ ওর হাতে মরার মাথার খুলিটা নিয়ে জলের মধ্যে ঝুপ করে ডুব মারল। জলের শব্দে আম্রপালের বুকটা কেঁপে উঠল। ও ছুটে এলো অঘরী রুদ্রদেবের সামনে। বাবা, ঘাটে কেউ আসে, বলছিল আমারে খুলি দে দে, বলে আমার হাত থেকে খুলিটা নিয়ে জলে ঝাঁপ দিল। ছিনাল মেয়ে ছেলে কোথাকার, দিলি তো আমার কাপলাটাকে ভাসিয়ে। জল তো খাওয়াতে পারলি না, তবে মাংস খাওয়া। অঘরী রুদ্রদেবের মুখটা কৌতুকপূর্ণ হাসিতে ভরে উঠল। বাবা, আজ তো বাজার বন্ধ হয়ে গেছে, কাল আমি রান্না করে আনবো। আম্রপালি হাত জোর করে বলল, রান্না মাংস? হ্যাঁ, রান্না মাংস কে খেতে চেয়েছে? চিতার ওপাশে একটা মাদি কুকুর থাকে, গোটা 3-4 বাচ্চা আছে ওর। রাতের বেলা খুব জ্বালায়, খেতে বসলেই ক্যাও ক্যাও শুরু করে দেয়। নিয়ে আয় দেখি একটার মাংস। আম্রপালি গাটা কাঁটা দিয়ে ওঠে, ভয় ভয় যায় চিতার উপাসটায়। মা কুকুরটা আশেপাশে নেই, বাচ্চা কুকুরগুলো চিতার ছাইয়ের মধ্যে ঘুমোচ্ছে। আম্রপালি টক করে তুলে নেয় একটা বাচ্চাকে। কুকুরের বাচ্চাটা ক্যাও ক্যাও করে ডাকতে থাকে। আম্রপালি দ্রুত পায় কুকুরের বাচ্চাটাকে নিয়ে এসে দাঁড়ায় রুদ্রদেবের সামনে, বলে, এই যে এনেছি। ওরে কুলটা মেয়ে ছেলে, আমি জ্যান্ত খাবো নাকি? মার এটাকে। হ্যাঁ আমি, ভয়ালু কাঁপা কাঁপা কণ্ঠে আম্রপালি বলে উঠল। না তো তোর বাপ আসবে নাকি? না পারলে এক করে ফেরত যা। আম্রপালির গলাটা শুকিয়ে কাঠ। না পারলে সত্যি হয়তো তাকে ফেরত যেতে হবে। কিসের এত মায়া তার? কাঁপা কাঁপা হাতে তোলে কুকুরের বাচ্চাটাকে। অঘরী রুদ্রদেব চিৎকার করে ওঠে, কে মায়া ছাড়, দেখি তোর কত মুড়ন। আম্রপালির হাতটা কাঁপছিল, কিন্তু মনে তীব্র ক্ষোভ, দুঃখ। মনে পড়ে যাচ্ছে একে একে সব, এমন যেন হিংস্র হয়ে উঠল সে। মনে সব আক্রোশ দিয়ে পড়ল কুকুরের বাচ্চাটার উপর। কুকুরের বাচ্চাটা তখনও ক্যাও ক্যাও করেই চলেছে। আম্রপালি সজোরে উপড়ে তুলে আছাড় মারল পাথরের উপর। তারপর সব চুপচাপ। অঘরী রুদ্রদেব
যেন হামলে পড়ল মরা কুকুরটার মাংস খেতে। আম্রপালির সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। ওর মাথায় তখনও সেদিনের সেই অপমানটা, যেটা সে চাইলেও ভুলতে পারবে না। হঠাৎ যেন ওর কানের কাছে শুনতে পেল, কাল আসিস 12টার পর। আম্রপালি তাকিয়ে দেখে রুদ্রদেব কুকুরের বাচ্চার মাংসটা প্রায় শেষ করে ফেলেছে। রুদ্রদেবের সারা মুখে রক্ত লেগে, আর দেখে ওর শরীরটা যেন গলিয়ে উঠল। বেরিয়ে পড়ল শ্মশান থেকে। বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। ঘরের দরজাতে আসতেই কানে এলো নিশিবালার চিৎকার, পোড়ামুখী, গেলি কোথায়? রাতের ভাত না চড়িয়ে কোথায় গিয়ে মরলি? 25 বছরের আম্রপালি এই বয়স্ক রুগ্ন ঠাকুমা ছাড়া থিমপুলে আর কেউ নেই। বয়স যখন 5 কি 6, তখন বাবা মারা গেছে। আর মা কোথায় আছে তা আম্রপালির জানা নেই। তবে ঠাকুমার কাছে মায়ের কথা শুনেছে বহুবার। তার মা নাকি ছিল বউবাজারের অত্যন্ত রূপসী এক পতিতা। বাবার নিত্য যাতায়াত ছিল বউবাজারে। বাবার মতন কদর্য চেহারার মানুষের সাথে কিভাবে মায়ের প্রেম হয়েছিল তা ঠাকুমার জানা নেই। কিন্তু আম্রপালি হওয়ার 6 মাসের মধ্যেই তার মা সংসারের শখ মিটে যায়। তার বাবাকে ছেড়ে আবার অন্য কোনো বাবুর সাথে ভেগে যায়। ঠাকুমা বলে, বেশ্যা মেয়ে ছেলে কোনোদিন ঘরের বউ হয়ে থাকতে পারে? মা চলে যাওয়ার দুঃখে বাবা শুরু করে অনিয়মিত জীবনযাপন। মদ গাঁজায় অকালে তার প্রাণটা যায়। ঠাকুমার বাঁচিয়ে রাখা কিছু গয়না আর জমি বিক্রির টাকা দিয়েই তাদের দুজনের চলছিল। মায়ের কথা শুনে কি ভাবছেন? আম্রপালি তার মায়ের মতো অসাধারণ সুন্দরী? একেবারে ভুল। সে পেয়েছিল তার বাবার চেহারা। সত্যি বলতে তাকে দেখেই হয়তো তার মায়ের মনে সংসারের প্রতি অনীহা আরো বেশি চলে এসেছিল। কারণ তার মা জানতো মেয়ে মানুষের রূপ না থাকলে সমাজে কোনো কদর নেই। পুরুষ মানুষ গুণের আগে নারীর বাহ্যিক রূপ দেখে। একথা যে একদম ঠিক তা আম্রপালিও জানে। তাই তো এই 25 বছর বয়সেও তার বিয়ে হলো না। কোনো ছেলে কোনোদিন ভালো করে তাকিয়েও দেখেনি তার দিকে। কি দেখবে? এমন কয়লার মতো গায়ের রং, এমন বেঢপ আকারের মুখ চোখ, মোটা নাক, দেখলেই ছুতে মন চাইবে না কারো। আর যাকে ছুতে মন চায় তাকে দেখবেই বা কোন পুরুষ মানুষ? 25 বছরেও ঠাকুমা তার জন্য একটা ছেলে জোটাতে পারেন। সবাই বলে এমন চেহারার মেয়ে নিলে ছেলে বলে কেমন হবে। কিন্তু মায়ের মতো কি সব বাচ্চা হয়? সে তো তার মায়ের মতো হয়নি। তাই আম্রপালির সংসারে আর মন নেই। কি হবে জীবনে এভাবে একা একা কাটিয়ে? তার চেয়ে সে জপ তপ করবে, সন্ন্যাসিনী হবে। অঘরী রুদ্রদেবকে সে আগেও দেখেছে শ্মশানে। কি এমন আছে মানুষটার কাছে যার জন্য তার কাউকে প্রয়োজন হয় না? তবে তার মুখে আছে একটা প্রশান্তি। তার কিচ্ছু না থাকলেও তাকে সুখী মনে হয়। মনে হয় তার অনেক অদৃশ্য সঙ্গী আছে, যারা মানুষের মতো দুঃখ দেয় না, যারা মানুষের মতো অপমান করে না, যাদের কাছে রূপের কোনো মূল্য নেই। আম্রপালি সেই জগতের খোঁজে চলেছে। অঘরী রুদ্রদেবের কাছ থেকে সে শিখে নিতে চায় একা একা ভালো থাকার এই মহামূল্যবান সাধনা। অঘরী রুদ্রদেবী তাকে দেখাতে পারে ভালো থাকার পথ। কারণ তার জীবনে ভালো থাকার সব পথ বন্ধ। এই এলাকার বিশ্বাস বাড়ির ছেলে সুবর্ণ। আম্রপালি তাকে ভীষণ পছন্দ। কি সুন্দর তার গায়ের রং, যেমন লম্বা তেমন তার পুরুষালী চেহারা, চওড়া বুক। নদী থেকে স্নান সেরে যখন ফিরে আসে আম্রপালি, তাকে দেখতো লুকিয়ে লুকিয়ে। কখনো সামনে যেতে সাহস হতো না। এমন একটা পুরুষ মানুষ পেলে তার জীবন সার্থক।
কিন্তু সুবর্ণ বিশ্বাসের বাড়ির কাজের লোকেরাও তার চেয়ে অনেক সুন্দর। সেবার দুর্গাপূজায় ঠাকুমার সাথে আম্রপালি বিশ্বাস বাড়ির পুজোয় গিয়েছিল। অনেক শখ করে নতুন শাড়ি পরে সেজে গুজে গিয়েছিল সে। যদি সুবর্ণ চোখ পড়ে তার প্রতি, হ্যাঁ চোখ তো পড়েছিল। শরবতের গ্লাস নিয়ে আম্রপালি যেচেই দিতে গিয়েছিল সুবর্ণকে। সে শরবত নিতে গিয়ে যেন ভূত দেখল। বিশ্বাস গিন্নিকে চিৎকার করে বলল, মা গো, কি কুৎসিত মেয়ে রে বাবা! কে রাখে এদের মা? এই এক্ষুনি বার করো এখান থেকে। এত লোকজন আসবে আজ, এমন কুৎসিত কাজের লোকের হাতে কেউ জলও খেতে চাইবে না। সেদিন অপমানের দুঃখে আম্রপালি কাঁদতে কাঁদতে ছুটে পালিয়ে এসেছিল ওখান থেকে। তারপর থেকে গ্রামের কোনো অনুষ্ঠানে সে আর যেত না। সারাদিন একা একাই ঘুরে বেড়াতো। কখনো নদীর পাড়ে, কখনো শ্মশান ঘাটে বসে থাকতো লোক চক্ষুর আড়ালে। ঠাকুমা সুস্থ থাকতে সেই বাজার হাট করত। কিন্তু ঠাকুমা যখন থেকে বিছানায় পড়ল, তখন থেকে আম্রপালি এক হাত ঘোমটা টেনে বাজার হাট করত। নিজের মুখ কাউকে চট করে দেখাতো না। ঘরের দরজায় আম্রপালিকে দেখে নিশিমালার রাগটা আরো বেড়ে যায়। কোথায় মরেছিলি? নদীতে স্নান করতে গিয়েছিলাম। ভর সন্ধ্যায় নদীতে চান? গতরে কি আগুন লেগেছিল নাকি? আম্রপালি কিচ্ছু না বলে বারান্দায় ভিজে শাড়িটা পাল্টে নেয়। দিন দিন নিশিমালা কেবলই খিটখিটে হয়ে যাচ্ছে। হয়তো এত বয়সেও নাতনির বিয়ে দিতে না পেরে বা রোগে ভুগে এখন দিন রাত বিছানায় বসে চিৎকার করেই যায়। আম্রপালি রান্নাঘরে ঢুকে ভাত বসায়। সে ভাবে কাল রাতে অঘরী রুদ্রদেবের পায়ে পড়বে। সে অনুরোধ করবে এই সংসার থেকে মুক্তি দেওয়ার জন্য। আর সহ্য হয় না। পরের দিন বিকেলে আম্রপালি হাট থেকে ফিরছে। তার যেন মনে হচ্ছে কেউ তার পিছন পিছন আসছে। পিছন ফিরতে কেউ নেই। বাড়ির কাজটাতে এসে মাথার ঘোমটাটা খুলে ফেলে আম্রপালি। হঠাৎ পিছন থেকে একজন বলে ওঠে, আমি জানতাম এটা তুমি, তাই তো হাট থেকে পিছু পিছু আসছিলাম। আম্রপালি তাকিয়ে দেখে ওর পিছনে দাঁড়িয়ে বেটে চবন। চবনের বয়স 24 বছর হবে হয়তো, কিন্তু উচ্চতায় 3 ফুট। তাই ওকে সবাই বেটে চবন বলেই ডাকে। আম্রপালিকে যে কেউ পছন্দ করে না এটা বললে ভুল হবে। এই বেটে চবন তাকে অনেক বছর ধরে পছন্দ করে, কিন্তু আম্রপালি তাকে পাত্তাই দেয় না। পিছু পিছু আসছিলিস কেন? তোমার সাথে কথা বলবো বলে। কি কথা বল? সেই যে তোমায় বললাম আমি তোমায় পছন্দ করি, তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি, তার যে কোনো উত্তর পেলাম না। দাঁড়া, তোর উত্তর দিচ্ছি। এই বলে একটা গাছের ডাল নিয়ে তেড়ে যায় আম্রপালি। তা দেখে পড়ি মরি করে ছুটতে যায় চবন। শেষে কিনা বামন বিয়ে করবে? মরে গেলেও না, তার চেয়ে তার শ্মশানে যাওয়াই ভালো। রাত তখন প্রায় 12টা। রুগ্ন নিশিমালা রাতের ওষুধ খেয়ে অনেক আগে ঘুমিয়ে পড়েছে। আম্রপালি ঠাকুমার একটা নতুন শাড়ি নিয়ে দরজাটা বাইরে থেকে আটকে বেরিয়ে পড়ে শ্মশানের উদ্দেশ্যে। আজ আকাশটা মেঘলা, পথঘাট বেশ অন্ধকার। অন্ধকারে সে এখন অভ্যস্ত, আর তেমন অসুবিধা হয় না। শ্মশানে ঢুকলো আম্রপালি। না, আশেপাশে কোথাও অঘরী রুদ্রদেবের দেখা পেল না। সে নিচু স্বরে ডাকতে লাগলো, সাধু বাবা, সাধু বাবা। সত্যি এসেছিস? বলে এক তীক্ষ্ণ হাসি হাসলো অঘরী রুদ্রদেব। কিন্তু কোথা থেকে যে কথাটা এলো আম্রপালি খুঁজে পেল না।
ও ঘাটের কাছটায় দাঁড়িয়ে নদীর দিকে দেখল, না তো সেখানেও কেউ নেই। এরে চিনাল মেয়ে, খুঁজে পাচ্ছিস না? আবার কথাটা কানে এলো। আম্রপালি এবার মাথা তুলল উপরে, তাকিয়ে দেখে সামনের নিম গাছের ডালে উল্টো ঝুলে আছে রুদ্রদেব, ঠিক যেন বাদুড়ের মতো। আম্রপালি ভয় ভয় বলল, কি করব এবার? যা, নদীতে স্নান করে আয়, দেখিস আবার ডুবিস না যেন। বলে একটা হাসি হাসল অঘরী রুদ্রদেব। অন্ধকারে নদীর জল যেন কালো রঙের তরল। সে গলা পর্যন্ত জলে নেমে দিল ডুব। আম্রপালির মনে হচ্ছে কেউ ওর মাথা জলের মধ্যে চেপে ধরেছে। ও কিছুতেই মাথা তুলতে পারছে না, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ও মনে মনে অঘরী রুদ্রদেবকে স্মরণ করে। হঠাৎ করে ও জলের উপরে ভেসে ওঠে। ও বুঝে যায় সবই রুদ্রদেবের মায়া। ঘাট থেকে উঠে এসে দেখে রুদ্রদেব চিতার সামনে বসা, সামনে জ্বলন্ত ধূপ আর প্রদীপ। জ্বলন্ত প্রদীপের আলোয় আজ আম্রপালি রুদ্রদেবের মুখটা ভালো করে দেখল, একেবারে সামনে থেকে। ও যতটা বৃদ্ধ তাকে ভেবেছিল, তিনি মোটেও বৃদ্ধ নন, একজন পরিণত পুরুষ। সুদীর্ঘ তার পা, প্রশস্ত তার পিঠ, শরীরের চামড়া সম্পূর্ণ টান টান। ছাই মাখায় তার দেহের সৌন্দর্য হয়তো আরো বৃদ্ধি পেয়েছে। মুখটা ভীষণ প্রসন্ন, যেন মনে হয় সংসারের সব প্রাপ্তি তার হয়েছে, মনে কোনো আক্ষেপ নেই তার। কিরে, দাঁড়িয়ে কেন? বস ওখানে। পিছন থেকে এমন কথা শুনে চমকে উঠল আম্রপালি। পিছনে তাকিয়ে দেখে রুদ্রদেব। মুখটা কেমন কেঁপে উঠল। তবে সামনে কে বসেছিল? সামনে তাকাতে কেউ নেই, শুধু চিতার পাশে প্রদীপ আর ধূপকাঠি জ্বলছে। আম্রপালি বসে পড়ে চিতার ছাইয়ের উপর। ছাই মাখ সারা শরীরে, বলে রুদ্রদেব। আম্রপালি চিতার ছাই সারা শরীরে মাখে। রুদ্রদেব এক মুঠো ছাই নিয়ে আম্রপালির কপালে মাখিয়ে দেয়। হঠাৎ করে আম্রপালির চোখের পাতা ভারী হয়ে উঠল, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল। অঘরী রুদ্রদেব বসে পড়ল আম্রপালির সামনে, জিজ্ঞেস করল, কিসের দুঃখ তোর? আম্রপালি তখন রুদ্রদেবের দয়ায় যোগনিদ্রায়, অর্ধেক চেতন অর্ধেক অবচেতন অবস্থায় সে কেঁদে উঠল। ভগবান, কেন আমাকে এমন কুৎসিত বানালে? আমার স্বামী হলো না, ঘর সংসার কিছুই হলো না, কি পাপ করেছিলাম আমি? অঘরী রুদ্রদেব প্রশ্ন করে। বর পেলে ঘর করবি? আম্রপালি উত্তর দেয়, সুবর্ণ বিশ্বাসের মতো বর পেলে ঘর করব, কিন্তু সুবর্ণ বিশ্বাস আমায় দেখি বাড়ি থেকে দূর করে দিতে বলল। বলে আমি কুৎসিত, এমন কুৎসিত সে নাকি জীবনেও দেখেনি। বলে বাচ্চাদের মতন কান্না শুরু করে দিল আম্রপালি। যদি তোকে সুন্দরী করে দিই, তবে তো আর ঘর ছাড়বি না, আমার পিছুও নিবি না। আমি আবার সুন্দরী? হাততালি দিয়ে হেসে ওঠে আম্রপালি। সুন্দরী হলে তোমার কাছে আসতাম নাকি, বরের সাথে ঘুমাতাম? বলে হেসে হেসে গড়িয়ে পড়ল আম্রপালি। অঘরী রুদ্রদেব যোগনিদ্রার মাধ্যমে আম্রপালির সব মনের কথা জেনে নেয়। এবার হাতে করে একটু জল ছিটিয়ে দেয় আম্রপালির চোখে মুখে। আম্রপালি চোখ খোলে। শোন,
সামনের অমাবস্যায় রাত 12টার পর শুদ্ধ বস্ত্রে এখানে চলে আসিস। আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব। সেই মন্ত্রে তুই সুন্দরী হয়ে যাবে। পুরুষ মানুষেরা তোর জন্য পাগল হয়ে উঠবে। তোর রূপের কারণে টাকা পয়সা ধন সম্পত্তি সব পেয়ে যাবে। তোকে আর সংসার ছাড়তে হবে না। আম্রপালি সম্পূর্ণ চেতনা ফেরে ও বলে ওঠে, সত্যি বাবা, এইসব সম্ভব? সম্ভব, যদি তুই আমায় গুরু দক্ষিণা দিতে পারিস। গুরু দক্ষিণা? আমার কাছে তো টাকা পয়সা নেই। টাকা পয়সা নিয়ে এ অকরির কি কাজ? তবে আমার কাছে তো আর কিচ্ছু নেই। তোর কাছে যে ধন আছে সবার কাছে তা থাকে না। দিতে পারবি তোর কুমারী শরীর? আম্রপালির চোখে তখন নতুন জীবনের স্বপ্ন। তার জন্য সে সব কিছু করতে পারে। সুন্দর চেহারার জন্য আমি সব কিছু করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, অমাবস্যার রাতে চলে আসিস। তবে মনে কোনো দ্বিধার ভয় নিয়ে আসলে তোর শরীর গ্রহণ করতে পারবো না। আত্মার সাথে আত্মার সঙ্গম ঘটাতে হবে। প্রস্তুত হয়ে আসিস। আম্রপালি ফিরে আসে। দুদিন পর অমাবস্যা। দুদিনে আম্রপালি নিজের মনকে তৈরি করে ফেলে। অমাবস্যার দিন সারা দিন উপোস করে, নিজের শরীর শুদ্ধ করে আম্রপালি। রাতে নিশিবালা ঘুমিয়ে পড়লে বেরিয়ে পড়ে শুদ্ধ বস্ত্রে। আজ যেন অন্ধকারটা আরো গাঢ়। শ্মশানের উপারের নদীর তীর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে, কিন্তু আজ মনে কোনো ভয় রাখলে চলবে না। আম্রপালি চলেছে তার নতুন জীবনের সন্ধানে। শ্মশানে ঢুকেই দেখে অঘরী রুদ্রদেব চিতার সামনে বসা। আজ সকালে একটি মৃতদেহ এসেছিল শ্মশানে। তার ছাইয়ের উপর রুদ্রদেব বসে আছে। আম্রপালি নদীতে একটা ডুব দিয়ে ভেজা কাপড়ে এসে বসে রুদ্রদেবের পাশে। কি রে, মনে কোনো ভয় দ্বিধা নেই তো? তুই মন থেকে তোর দেহ আমাকে দিতে চাস তো? হ্যাঁ সাই প্রভু, আপনি আমার এই কুমারিত্ব গ্রহণ করুন। তারা আগে তো গুরু মন্ত্র দি, তারপর গুরু দক্ষিণা। বলুন প্রভু, কি করতে হবে? আজ থেকে 3 দিন পর শুক্লপক্ষের চতুর্থের রাত থেকে সামনের পূর্ণিমা পর্যন্ত আগামী 12 দিন রাত 11টার পর রক্ত বস্ত্র পরে কোন নির্জন জায়গায় তোকে যক্ষিণী সুর সুন্দরীর সাধনা করতে হবে। সাধনার সময় হাতে কোন কোন মুদ্রা করতে হবে, কি কি যন্ত্রম আঁকতে হবে, তা আমি তোকে সব শিখিয়ে দেব। এবার মনকে তৈরি কর। তুই প্রস্তুত তো মন্ত্র নেওয়ার জন্য? আম্রপালি নিজের মাথাটা এগিয়ে দেয় রুদ্রদেবের দিকে। রুদ্রদেব ফিসফিস করে 3 বার উচ্চারণ করে যক্ষিণী সুর সুন্দরী আহ্বানের মন্ত্র। ওং ঐং হ্রিং আগচ্ছ সুর সুন্দরী স্বাহা। ওং ঐং হ্রিং আগচ্ছ সুর সুন্দরী স্বাহা। ওং ঐং হ্রিং আগচ্ছ সুর সুন্দরী স্বাহা। আম্রপালি সে মন্ত্রকে নিজের মস্তিষ্কে গেঁথে নেয়। তবে একটা কথা, এই মন্ত্র তোকে কোন শবের উপরে বসে সাধনা করতে হবে।
সব জোগাড় করার দায়িত্ব তোর, কারণ ফল তুই পাবি। মন্ত্র নেওয়ার পর সে মনে একটা আলাদা অনুভূতি আসে। বলে, আমি পারবো গুরুদেব। এখন আয় দেখি আমার কাছে। বলে রুদ্রদেব কাছে ডাকলো আম্রপালীকে। আম্রপালী রুদ্রদেবের জঙ্ঘার উপর বসল। অঘরী রুদ্রদেব মন্ত্রপুত চিতাভাষ্য মাখিয়ে দিল আম্রপালীর কপালে, যার ফলে আম্রপালী চলে গেল যোগনিদ্রায়। আম্রপালি, তুমি এখন যোগনিদ্রায়, সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত। তোমার শরীর এখন ঈশ্বরের একটি অংশ মাত্র, যার সাথে আমি মিলিত হলে ঈশ্বরের অনেক কাছে পৌঁছে যাব। তোমার শরীর পবিত্র, কারণ তোমাকে কখনো কোনো পুরুষ স্পর্শ করেনি, এমনকি লালসার চোখেও কেউ কখনো দেখেনি। হে দেবী, এই অঘরীকে গ্রহণ করো। আম্রপালীর কানে কেবল এ কথা গিয়েছিল, আর কিছু তার মনে নেই। যখন যোগনিদ্রা ভাঙল, তখন সে দেখে সে গাছের মোটা গুড়ির পাশে শুয়ে আছে। উঠে অন্ধকারে খোঁজে রুদ্রদেবকে, দেখে রুদ্রদেব তখন নদীর মাঝখানে। সে রাতে ফিরে আসে আম্রপালী। তার এখন চিন্তা, মৃতদেহ সে পাবে কোথায়। দুদিন শ্মশানে গিয়ে বসে আছে, কিন্তু সবাই মৃতদেহ সৎকার করেই যায়, কেউ তো ফেলে রেখে যায় না। আম্রপালীর এমন অস্বাভাবিক আচার আচরণ রুগ্ন নিশিবালারও চোখ এড়ালো না। সে যেন বেশ কৌতূহলী হলো, মেয়েটা রাতে ঘর থেকে বেরিয়ে যায় কোথায়। চতুর্থী আসতে আর একদিন বাকি। আম্রপালী পাগলের মতো হয়ে উঠেছে, কারণ একদিনের মধ্যে মৃতদেহ জোগাড় করতে না পারলে তার স্বপ্ন পূরণ হওয়া সম্ভব নয়। সে রাতে তার অঘরী রুদ্রদেবের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কখন নিশিবালা ঘুমিয়ে পড়ে। আম্রপালী বিছানা ছেড়ে উঠতে যাবে, এমন সময় হাত ধরে বসে নিশিবালা। রেগে বলে, মায়ের মতো বেশ্যা হয়েছ, রাতে ঘর থেকে বেরিয়ে যাও, আজ কিছুতেই তোকে যেতে দেব না। আম্রপালী দেখে নিশিবালা ঘুমের ভান করে এত সময় পড়েছিল, সে দিব্যি জেগে আছে। হাত ছাড়ো বলছি। মুখে মুখে কটা, তাই না? আমি মরে গেলেও তোকে যেতে দেবনি, হতভাগী। হাত ছাড়ো ঠাকুমা, যেতে দাও, আমি কোনো খারাপ কাজ করি না বলে হাতটা জোরে ঝটকা মারে আম্রপালী। আর তাতে বিছানা থেকে ছিটকে পড়ে রুগ্ন নিশিবালা। আম্রপালী এগিয়ে যায়, ঠাকুমা ঠাকুমা। কোনো সারা শব্দ নেই। তবে কি মারা গেল? ভালো করে মুখে নাকে হাত দিয়ে দেখে আম্রপালী। সে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তার। সেই ছোটবেলা থেকে ঠাকুমা তাকে মানুষ করেছে, আর নিজের বলতে এই ঠাকুমা। আজ সেও চলে গেল, তাও আম্রপালীর নিজের জন্যে। এতদিন সে আম্রপালীকে আগলে রেখেছিল, আজ তার আর কেউ থাকলো না। সব শেষ হয়ে গেল। সারা রাত শুষ্ক চোখে আম্রপালী ঠাকুমার মৃতদেহ নিয়ে বসে থাকে। হঠাৎ তার মাথায় আসলো একটা কথা, তার মৃতদেহ দরকার ছিল না, এই তো ঠাকুমার মৃতদেহটাই তো আছে। সারাদিন ওভাবেই সেই মৃতদেহ নিয়ে বসে রইল আম্রপালী। রাত 11টার দিকে শুদ্ধ বস্ত্রে বেরিয়ে পড়ল শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে গিয়ে দেখে রুদ্রদেব কলকে টানছে। ওকে দেখে জিজ্ঞেস করে, কি রে, জোগাড় করতে পারিসনি? হ্যাঁ পেরেছি, আমার বাড়িতেই আছে। আর আমার বাড়িটা তো ফাঁকা জায়গাতেই, ওখানে হবে না? হবে হবে, চল তোর সাথে যাচ্ছি।
আম্রপালির পিছু পিছু অঘরী রুদ্রদেব তার বাড়িতে এসে পৌঁছয়। ঘরের ঈশান কোণে রাখে নিশিবালার মৃতদেহটা। তার সামনে সিঁদুর দিয়ে মেঝেতে আঁকে অষ্টদল পদ্ম যন্ত্রম। আম্রপালিকে পরতে বলে লাল বস্ত্র। তারপর আম্রপালিকে শেখায় নাগ মুদ্রা, প্রাণ মুদ্রা, হাকিনী মুদ্রা, সুরভি মুদ্রা আর যোনি মুদ্রা, যা তাকে ব্যবহার করতে হবে সুরসুন্দরী যক্ষিণী আহ্বানের সময়। এক একটা মুদ্রা সহকারে এক রাতে 21 বার করে যক্ষিণী সুরসুন্দরী মন্ত্র উচ্চারণ করতে হবে। এভাবে পূর্ণিমা পর্যন্ত করতে পারলে পূর্ণিমার চাঁদের উজ্জ্বলের সাথে আম্রপালির রূপের ছটা প্রকাশ পাবে। শোন মেয়ে, তোকে বলে রাখি, এই 12 রাতে তোর সামনে ভীষণ ভীষণ ভয়ঙ্কর মুহূর্ত আসবে, কিন্তু তোকে মনে রাখতে হবে যে সবই যক্ষিণী সুরসুন্দরীর মায়া, তোর সাধনায় ব্যাঘাত ঘটানোর জন্য। এই 12 রাতের এক রাতেও যদি তুই এই সব থেকে উঠিস, জানবি তোর মৃত্যু নিশ্চিত। যক্ষিণী কিন্তু ভীষণ রাগী, একটুতেই সে রেগে যায়, কিন্তু অনেক ক্ষমতা তার। সে চাইলে তোকে পৃথিবীর সব সুখ দিতে পারে, আর চাইলেই মুহূর্তের মধ্যে সব কেড়েও নিতে পারে। তাই প্রতি চতুর্থীতে তোকে এইভাবেই সাধনা করতে হবে। তবে পূর্ণিমার পর আর মৃতদেহের প্রয়োজন হবে না। আম্রপালি আজ ভীষণ উত্তেজিত। ওর মনের মধ্যে এক অজানা স্বপ্ন। সুন্দর হলে ওর পৃথিবীটা কিভাবে বদলে যাবে, এ কথা ভেবেই ওর মন ভরে যাচ্ছে। তাই রুদ্রদেবকে জিজ্ঞেস করে, সত্যি আমি সামনের পূর্ণিমার পর সুন্দরী হয়ে যাবে? হ্যাঁ, হবি। তবে একটা কথা, এই সৌন্দর্য তোর মনের কষ্ট দূর করার জন্য, তোকে স্বামী সংসার করে সুখী হওয়ার জন্য দিনা। তবে এই সৌন্দর্য নিয়ে কোনোদিন গর্ব করবি না, লোভ করবি না, কারণ যক্ষিণী এসব পছন্দ করেন না। আম্রপালি অঘরী রুদ্রদেবকে প্রণাম করে। রুদ্রদেব ফিরে যায় শ্মশানে। আম্রপালি মৃত ঠাকুমা নিশিবালার শরীরের উপর বসে হাতের বিভিন্ন মুদ্রা সহকারে আহ্বান করে যক্ষিণী সুন্দরীকে। প্রথম 2 রাত বেশ নির্বিঘ্নে কাটলেও তারপর থেকে শুরু হয় বিভিন্ন অলৌকিক কাণ্ড। এদিকে ঠাকুমা নিশিবালার দেহ গলতে শুরু করেছে। একদিন আম্রপালি দেখে তার সামনে উপস্থিত বিশাল আকৃতির অজগর সাপ। ভয় পেলেও সে মৃতদেহ ছেড়ে ওঠেনি। আরেকদিন এক অপরূপ সুন্দরী মহিলা এসে আম্রপালিকে ডাকতে থাকে, বলে তিনি ওর মা। আম্রপালি তার মাকে কখনো দেখেনি, কিন্তু আবেগে এতটাই ভেসেছিল যে এক মুহূর্তে ছুটে যেতে চেয়েছিল মায়ের কাছে। কিন্তু তখনই তার মনে পড়ে গেল অঘরী রুদ্রদেবের কথা। মৃতদেহ ছেড়ে উঠলে তার মৃত্যু নিশ্চিত। এরপর থেকে কখনো অঘরী রুদ্রদেবের বেশে, কখনো তার ঠাকুমার বেশে যক্ষিণী এসে তাকে ডাকতে থাকলো। কিন্তু আম্রপালি একনিষ্ঠভাবে 10 দিন কাটিয়ে ফেলল। শেষে এলো পূর্ণিমার আগের দিন। 5 মুদ্রার মধ্যে 3 মুদ্রার সাধনা শেষ হয়েছে। হঠাৎ সে দেখে তার সামনে সুবর্ণ বিশ্বাস দাঁড়িয়ে। কেন এসব করছো আম্রপালি? আমার সাথে যাবে, এসো, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এ দেখে আম্রপালির বুকটা কেঁপে ওঠে। মনে হয় ছুটে যায় সুবর্ণর কাছে। হঠাৎ দেখে এক ভয়ঙ্কর চেহারার মানুষ গলা চেপে ধরে সুবর্ণর। সুবর্ণ আম্রপালিকে ডাকে সাহায্যের জন্য। আম্রপালি বোঝে এসবই মায়া।
চোখ বন্ধ করে নিজের সাধনায় মন দেয়। হঠাৎ কানের কাছে নারী কণ্ঠে ফিসফিস করে কেউ বলে উঠল, কতটা সুন্দরী হতে চাস, কত পুরুষকে মোহিত করতে চাস, যা, চাঁদ ওঠার সময় হইল, নতুন বস্ত্র নদীতে স্নান করে আয়, তারপর ফিরে এসে আয়না দেখিস, আমায় কিন্তু ভুলিস না, তুই থাকলে আমিও থাকবো। আম্রপালি চোখ খুলতেই দেখে কেউ নেই। তবে কি এ কণ্ঠ যক্ষিণী সুরসুন্দরীর ছিল? আম্রপালি নতুন শাড়ি নিয়ে স্নান করতে গেল। স্নান সেরে ফিরে এলো ঘরে। কে এত সুন্দরী এক নারী? নিজের মুখে হাত দিয়ে দেখে সে, তার গায়ের রং যেন সোনার মতো, কোমর পর্যন্ত কোকড়ানো চুল, পদ্মের পাপড়ির ন্যায় টানা টানা চোখ, চিকলো নাক, সুডোল সুউচ্চ পর্বতের ন্যায় স্তন, স্তন আর নিতম্বের মাঝে সরু সেতুর ন্যায় কোমর, যেন কোনো স্বর্গের দেবী। নিজের এই রূপ দেখে নিজেই বিশ্বাস করতে পারছিল না আম্রপালি। নতুন শাড়ি পরে সে ছুটে যায় শ্মশানে। না, শ্মশানে অঘরী রুদ্রদেবের কোথাও দেখা নেই। সে ফিরে আসে ঘরে। ঘরে নিশিবালার পচা গলা মৃতদেহ। দু একটা শাড়ি আর ঠাকুমার গয়না নিয়ে সে বেরিয়ে পড়ল। তারপর হাঁটা দেয় হাটের উদ্দেশ্যে। যাওয়ার সময় নদী থেকে তুলে নেয় বেশ কিছু পদ্মফুল। হাটে একটা ফাঁকা জায়গায় সে তার পদ্মফুলের পসরা সাজায়। দিন যত বাড়তে থাকে হাটের লোকও বাড়তে থাকে। ভিড় উপচে পড়ে আম্রপালির পদ্মের সামনে, কারণ এমন রূপসী মেয়ে এক গ্রামে কেউ কখনো দেখেনি। আম্রপালি দেখে তাকে একটিবার দেখার জন্য লোকেরা দাঁড়িয়ে আছে। নিজের মনেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে আম্রপালি। অন্য গ্রাম থেকে হাটে এক পরমা সুন্দরী মেয়ে এসেছে পদ্মফুল বেচতে। সে খবর গ্রামের বড়লোক বিশ্বাস বাড়ি পৌঁছে যায়। সুবর্ণ বিশ্বাস তার দলবল নিয়ে চলে আসে হাটে। সত্যি তো খবরটা মিথ্যে নয়। সুবর্ণ বিশ্বাস কলকাতাতেও অনেক মেয়ে দেখেছে, কিন্তু এমন সুন্দরী সে কখনোই দেখেনি। সুবর্ণ বিশ্বাস সব ভিড় সরিয়ে এগিয়ে আসে আম্রপালির সামনে। ও মেয়ে, তোমার সব পদ্ম ফুলের দাম কত? এই গলাটা তার ভীষণ চেনা। মুখ তুলে তাকিয়ে দেখে সুবর্ণ বিশ্বাস অবাক চোখ নিয়ে তার পদ্মফুল না দেখে তাকেই দেখছে। আম্রপালি বলে ওঠে, 10 টাকা দিলে এই সব ফুল তোমার। আর যে ফুল বিক্রি করছে তাকে পেতে গেলে কি করতে হবে? মৃদু রাগ দেখিয়ে আম্রপালি বলে, তাকে পেতে গেলে ছেলের মায়ের বরণ ডালা হাতে নিতে হবে। সুবর্ণ তার ইঙ্গিত বুঝে যায়, তাই জিজ্ঞেস করে, তা কোথায় তোমার গ্রাম? কে কে আছে বাড়িতে? আমি এক দুঃখনী মেয়ে, 3 কুলে আমার কেউ নেই। এক ঠাকুমা ছিল, তাও অনেকদিন আগে মারা গেছে। এখন হাটে হাটে পদ্ম বেশি। একটা আশ্রয় পেলে এই গ্রামেই থেকে যেতে পারবো। এই নাও তোমার 10 টাকা। এ সব পদ্ম আমার। এবার তুমি চলো আমার সাথে আমার বাড়ি। কথা দিচ্ছি রাজরানী করে রাখবো। এমন রূপ ধুলোই গড়াগড়ি খাওয়ার জিনিস নয়, সোনায় মুড়ে পালঙ্কে রাখার জিনিস। আম্রপালি এ প্রস্তাবের অপেক্ষাতে ছিল। পদ্মফুল তুলে চলল সুবর্ণ বিশ্বাসের বাড়ি। বাড়ি ফিরে সে ডেকে আনলো বাড়ির সবাইকে। জানিয়ে দিল তার বিয়ের জন্য আর পাত্রী খোঁজার প্রয়োজন নেই। সে এই মেয়েকেই বিয়ে করবে। একমাত্র ছেলের আবদার বাবা মায়ের অমান্য করার সাধ্য নেই।
তারপর থেকে শুরু হলো আম্রপালির এক ভীষণ রকমের আদর যত্ন। সুবর্ণর মা এসে পরিয়ে দিল নতুন নতুন গয়না, নতুন শাড়ি। ঝি চাকররা এসে ফাই ফরমাস খেটে যাচ্ছে, মুখ থেকে কিছু বলার আগেই এসে যাচ্ছে। সে এক এলাহি ব্যাপার। আম্রপালি সারাদিন বসে থাকে আয়নার সামনে, নিজের রূপ দেখে দু চোখ ভরে, নিজের রূপে যেন নিজেই পাগল হয়ে ওঠে। সারাদিন নতুন নতুন শাড়ি গয়না দিয়ে কেবলই সেজে চলেছে সে। প্রতিদিন সন্ধ্যায় সুবর্ণ বিশ্বাস এসে বেশ কিছু সময় থাকে আম্রপালির সাথে। বলে, সামনের ফাগুন মাসে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। সুবর্ণ ঘন্টার পর ঘন্টা ধরে অবাক চোখ নিয়ে আম্রপালির দিকে চেয়ে থাকে। আম্রপালি বলে, তোমাকে একটু ছুঁয়ে দেখতে পারি? এ আবার কেমন কথা আম্রপালি? আমি তো তোমারই, তার জন্য আবার জিজ্ঞেস করার কি আছে? আম্রপালি লাজুক হেসে সুবর্ণর গালটা ছুঁয়ে দেখে, হাত রাখে পিঠে কাঁধে। যে মহামূল্যবান মণি সে শুধু দূর থেকেই দেখেছে, কোনোদিন তার কাছে যাওয়ার সাহস হয়নি, তা আজ তার হাতের মুঠোয়। আম্রপালি ভাবে, এ কি স্বপ্ন না সত্যি? সে বলে, আর আমায় একটু নদীয়ার শ্মশানের পাড়ে বেড়াতে নিয়ে যাবে? নদীয়ার শ্মশান কি বেড়ানোর জায়গা? আমি তোমাকে কলকাতায় নিয়ে যাব। দেখবে কি উঁচু উঁচু বাড়ি, মোটর গাড়ি, হাওড়া ব্রিজ, মানুষের টানা রিক্সা, আরো কত কিছু। আম্রপালি ভাবে, এটা তো ভালো সুযোগ। বলে, কবে নিয়ে যাবে? তুমি যেদিন বলবে। ঠিক আছে, 2 দিন পরে। তবে কাল কিন্তু আমি শ্মশানে একটু ঘুরতে যাবই। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার কথা কি ফেলতে পারি? আমি সাথে 2 জন ঝিয়ার একটা চাকর পাঠিয়ে দেব। পরের দিন নতুন শাড়ি গয়না সেজে সে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। গ্রামের পথে হাঁটতে হাঁটতে দেখে আশপাশ থেকে লোকেরা, বউরা উকি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। সে এক ঝিকে জিজ্ঞেস করে, কি দেখছে ওরা? সবাই জানে তো তুমি সুবর্ণ দাদাবাবুর হবু বউ, বিশ্বাস বাড়ির নতুন বউ হবে। তারপর তোমার যা রূপ, তা দেখতেই সবাই ওকে ঝুঁকি দিচ্ছে। এমন সময় আম্রপালি দেখে তাদের বাড়ির দিক থেকে বেটে চবন ফিরছে। সে উৎসুক হয়ে হেসে তাকায় তার দিকে, কিন্তু বেটে চবন গম্ভীর মুখে চোখ সরিয়ে চলে যায়। আম্রপালি বুঝতে পারে না কি হলো। তারপর ভাবে, তার এই চেহারা তো চবনের চেনা নয়, তাই সে এভাবে চলে গেল হয়তো। কিন্তু যে আগের চেহারার আম্রপালির পিছু নিত একটু কথা বলার জন্য, সে এমন সুন্দর চেহারার আম্রপালির দিকে চেয়েও দেখল না। আম্রপালি শ্মশানে পৌঁছায়, খোঁজ করে অঘরী রুদ্রদেবের, কিন্তু অঘরীর কোনো খোঁজ মেলে না। কেউ কেউ বলে অঘরী বাবা নদীতে ডুব দিয়ে যেমন এসেছিল তেমন ডুব দিয়েই কোথাও চলে গেছে। সে ফিরে আসে। 2 দিন পর সুবর্ণ বিশ্বাস আম্রপালিকে রেলগাড়ি চড়িয়ে নিয়ে যায় কলকাতায়। জীবনে প্রথম সে রেলগাড়ি চড়ে। সে এক মজার জিনিস। আম্রপালির জীবনে গ্রামের সীমানার বাইরে কখনো যায়নি। আজ কলকাতা শহর দেখে সে তো অবাক। তার গ্রামের বাইরে যে এত বড় একটা জগৎ আছে তা সে ভাবতেই পারত না। সুবর্ণ বিশ্বাস আম্রপালিকে নিয়ে যায় তার ব্যবসায়ী বন্ধু চন্দ্রকান্তের বাড়িতে। চন্দ্রকান্ত কলকাতার মধ্যে নামকরা ব্যবসায়ী। 3-3টে মোটর গাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি, গেটে দারোয়ান, ঘরে রং বেরঙের আসবাব, রেডিও, টিভি, এসব দেখে আম্রপালি তো পুরো হাঁ হয়ে থাকে। সে ভাবত সুবর্ণ বিশ্বাসের মতো বড় লোক আর কেউ নেই, কিন্তু এর কাছে সুবর্ণ বিশ্বাস একটা কণা মাত্র।
চন্দ্রকান্ত অবিবাহিত, তার বাবা মায়ের সাথেই থাকে। রাতের খাবার সময় প্রথম আম্রপালিকে দেখে চন্দ্রকান্তকে। নামের মতো চন্দ্রদেবের মতো তার কান্তি দেখে মনে হয় স্বয়ং কামদেব স্বর্গ থেকে নেমে এসেছেন। কি অদ্ভুত সুন্দর তার মুখমণ্ডল, মুখে গোফের চিহ্ন মাত্র নেই, পরিষ্কার গাল দুটো যেন শ্বেত পদ্মের পাপড়ি। কি মিষ্টি তার গলার আওয়াজ। আম্রপালি, বাহ, ভীষণ সুন্দর নাম তো আপনার। আপনার চেয়ারের সাথে একদম মানানসই। কথা কানে যেতেই ঘোর কাটে আম্রপালির। মিষ্টি হেসে বলে, আপনার নামটাও বড় সুন্দর। চন্দ্রকান্ত খেতে বসে সুবর্ণর সাথে গল্প করে চলে, তবে তার চোখ যে বারে বারে আম্রপালির দিকে চলে যাচ্ছে তা আম্রপালির দৃষ্টি এড়ালো না। নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পারে সামনের পুরুষটার মনের ভাব, মনের ইচ্ছে। আম্রপালিও তাকে যে আশকারা দিল না তা কিন্তু নয়। এক সপ্তাহ ধরে চন্দ্রকান্ত ওদের দুজনকে কখনো বরের মাঠে, কখনো গঙ্গার ঘাটে, আবার কখনো বা রেসের মাঠে বেড়াতে নিয়ে গেল। আম্রপালি ভাবে, গ্রামটা কি ছোট, সেখানে কিচ্ছু দেখার নেই। কলকাতা এত বড় শহর, এত মানুষ, এত টাকা এই শহরে। সে সুবর্ণকে অনুরোধ করে তারা বিয়ের পর কলকাতায় থাকবে, কিন্তু সুবর্ণ বিশ্বাস বলে, তা কি করে হয়, গ্রামেই তো আমাদের আসল বাড়ি। এই উত্তর আম্রপালির মনোপুত হয়নি। এর মধ্যে সুবর্ণ গ্রামের বাড়ি থেকে তার পায়, তার মায়ের অসুখ, ফিরতেই হবে। এ কথা আম্রপালির মোটেই পছন্দ হলো না। সে অজুহাত খোঁজে কলকাতায় থেকে যাওয়ার। হঠাৎ করে সে জ্বরের ভান করে শুয়ে থাকে বিছানায়, ফলে সুবর্ণকে একাই ফিরতে হলো। চন্দ্রকান্ত বোঝে কেন আম্রপালির এমন হঠাৎ জ্বর এলো। সুবর্ণ চলে যাওয়ায় দুজনের মেলামেশা আরো বেড়ে গেল। একদিন চন্দ্রকান্ত তাকে এনে দিল এক অপূর্ব সুন্দর মেমের পোশাক। শাড়ি ছেড়ে সে পোশাকে আম্রপালির রূপ যেন ঠিকরে পড়তে লাগলো। চন্দ্রকান্ত তাকে নিয়ে গেল শহরের বড় সাহেবী ক্লাবে। সে এক অদ্ভুত জায়গা, কত সুন্দর সুদর্শন পুরুষ মানুষ সেখানে। সকলের চোখ আটকে থাকে আম্রপালির দিকে, এমনকি সাহেবরাও এগিয়ে আসে তার সাথে কথা বলার জন্য। সে ভাবে, তার মতো সামান্য মেয়ের এত আদর, সব তার রূপের কারণ। রূপ থাকলে পুরুষ মানুষ আর টাকা পয়সার অভাব হয় না। চন্দ্রকান্ত তাকে একটা নতুন পৃথিবীর সন্ধান দেখাচ্ছে, যেখানে রেসের মাঠে ঘোড়ার সাথে উড়তে থাকে টাকা। মায়ের শরীর ঠিক হলে সুবর্ণ কলকাতায় ফেরে। ততদিনে চন্দ্রকান্ত আর আম্রপালির সম্পর্ক বহু দূর গড়িয়েছে। আম্রপালি আর কিছুতেই গ্রামে ফিরবে না, তাই সুবর্ণকে সাফ জানিয়ে দেয় সে কলকাতা ছেড়ে আর ফিরবেই না। সুবর্ণ বলে, কিন্তু সামনের মাসেই তো আমাদের বিয়ে। আম্রপালি বলে ওঠে, এই শহরে এসে বুঝেছি আমার এই রূপ গ্রামে থাকার উপযুক্ত নয়। গ্রামে তোমার ঘরে এই রূপের কোনো কদর নেই, কিন্তু এই শহরে আমার এই রূপ দেখবার জন্য কত লোক উপহার, কত কিছু নিয়ে আসে জানো। চন্দ্রকান্ত এতদিনে আম্রপালিকে পুরুষ মানুষ আর টাকার খনির হদিশটা দেখিয়ে দিয়েছে। আম্রপালির মতো রূপসী নারীর পুরুষ প্রেমিকের অভাব হওয়ার কথা নয়, তা সবাই জানে। তাই কেউ তার মন ভোলাতে দামি গয়না, কেউ শাড়ি, এসব উপহার দিয়েই চলেছে। সুবর্ণ বিশ্বাস এতে ভীষণ হতাশ হয়। বুঝে যায় আম্রপালি তার হাতের বাইরে বেরিয়ে গেছে, তাকে ঘরে বাঁধা আর সম্ভব নয়। ব্যর্থ প্রেমিকের মতো অনেক অনুরোধ করেও যখন কোনো ফল হলো না, তখন সুবর্ণ বিশ্বাসকে
গ্রামে ফিরে আসতে হলো একাই। এদিকে আম্রপালি শুরু করলো এক অসংযত জীবনযাপন। প্রথমে চন্দ্রকান্তর সাথে, তারপর তারই পরিচয় করিয়ে দেওয়া বড় বড় ব্যবসায়ী, কখনো ডাক্তার, কখনো উকিল, কখনো সাহেব। সবার মন ভরিয়ে নিজের কামনা চরিতার্থ করতে থাকে সে। উপহার হিসেবে পেতে থাকে প্রচুর টাকা, গয়না, গাড়ি। ক্রমে ক্রমে তার মায়ের মতো তারও নাম হতে শুরু করে। সে শহরের এক অসাধারণ রূপের পতিতা হিসাবে পরিচিত হয়। নিজের অসংযত জীবনযাপনের মধ্যে সে ভুলে যেতে থাকে যক্ষিণী সুরসুন্দরীর কথা। প্রতি মাসে চতুর্থীতে প্রথম মনে করে যক্ষিণী সুরসুন্দরী সাধনা করলেও একসময় সে পুরো ভুলে যেতে থাকলো সেই কথা। মাসে চতুর্থী কবে এলো গেল, টাকা পয়সা কামনা বাসনায় সে সব ভুলে গেল। এক মাস ভুলে যাওয়ায় সে যখন দেখলো সে তো তেমনই সুন্দরী আছে, তবে আর এসব সাধনা করে কি হবে, তার তো এখন আর কোনো কিছুরই অভাব নেই। হঠাৎ একদিন সকালে তার ঘুম ভাঙে। এক ব্যবসায়ী বাবু চিৎকারে, যার সাথে সে রাতে ছিল, সে বাবু ভয়ালু চোখে তার দিকেই তাকিয়ে আছে। আম্রপালি তাকে কিচ্ছু জিজ্ঞেস করাতে সে যেন আরো ভয় পেয়ে ওঠে। আম্রপালি ছুটে যায় আয়নার সামনে। আয়নায় এক অদ্ভুত কদাকার কুৎসিত চেহারার মানুষকে সে দেখে, যা তার পূর্বের চেহারা থেকেও খারাপ। আম্রপালি কি করবে বুঝে উঠতে পারলো না। সে হিসেব করে দেখে আজ 3 চতুর্থী সে সুরসুন্দরী সাধনা করেনি। সে ছুটে যায় চন্দ্রকান্তর কাছে, যার কাছে তার সব টাকা পয়সা, গয়না, সম্পত্তি গচ্ছিত। কিন্তু তার চেহারার কারণে দারোয়ানরা তাকে ঘরে ঢুকতেই দিল না, লাঠি পেটা করে বার করে দিল। চন্দ্রকান্ত তাকে দেখে ভিখিরি ভেবে একটা টাকা দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল। আম্রপালি নিজের হাতে চুড়ি বিক্রি করে গ্রামে ফেরে। মুখে মাথায় পেঁচিয়ে রাখে একটা কালো চাদর। গ্রামে তার পুরনো বাড়িতে আসে আজ 2 বছর পর। বাড়িটা জঙ্গলে ভরে গেছে, বাদুড়ে বাসা বেঁধেছে সারা ঘরে। হঠাৎ ওর কানে যায় বেটে চবনের গলা। ও আশায় ছুটে যায় জানলায়, দেখে চবন তার নতুন বউ নিয়ে পাশের রাস্তা দিয়ে বাড়ি চলেছে। বউটি বেশ লম্বা, তবে চবনের আকার নিয়ে তার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। দুজনে হেসে কথা বলতে বলতে সোহাগে গড়াগড়ি খাচ্ছে। কি ভীষণ প্রেম তাদের চোখে মুখে। আম্রপালির চোখটা জলে ভরে ওঠে। ওপর থেকে একজন হয়তো মুচকি হাসে, কারণ তিনি আমাদের যা দেন হয়তো হিসেব করেই দেন। কারণ তিনি জানেন সব কিছু হাত খুলে দিলে হয়তো আমরা তার খরচ সঠিকভাবে করতে পারবো না। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।